আগের বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি আমার বসের বিয়ে ছিল। প্রাক্তন বস, কারণ আমি চাকরি বদল করেছি মাঝে, কিন্তু তাতে আকাশদার সাথে সম্পর্কে কোনো টান পড়েনি। এখনো প্রায় শুক্রবার রাতে সাদা স্ট্রিটে আমাদের পুরনো ঠেকে আড্ডা বসে অফিস থেকে ফেরার পথে। শুধু আমিই কেন, বিকাশও আকাশদার প্রিয় পাত্র। আমরা দুজনেই একসাথে জয়েন করেছিলাম আকাশদার স্টার্টআপে। বিকাশ এখনো আকাশদার সাথেই কাজ করে। বিয়ে পড়েছিল একটা বুধবারে আর রিসেপশন শুক্রবারে। বিয়েতে আমি যেতে পারিনি কারণ আমি গুয়াহাটি গিয়েছিলাম একটা কাজে। এই নিয়ে আকাশদার বিকাশ দুজনেই কথা শোনাতে ছাড়েনি আমার, তাই বউ ভাত মিস করার কোনো প্রশ্নই ছিল না। ঠিক হলো যে অফিস থেকে একটু আগে বেরিয়ে বিকাশকে সল্ট লেক থেকে তুলে নিউ টাউন যাব একসাথে। ফেরার পথে ওকে পার্ক সার্কাসে ওর বাড়ির সামনে ড্রপ করে আমি বাড়ি ফিরে আসব। পরদিন শনিবার হলেও আমার সকাল সকাল একটা জরুরি মিটিং ছিল। সিটি সেন্টারের কাছে যখন পৌঁছলাম, বিকাশ তখনও আসেনি। ঠিক ঠিক করছে লোকজন চারিপাশে। শীতের কলকাতার বিকেল যাকে বলে জমজমাট, ঠান্ডাও আছে বেশ ভালো, আর তার মধ্যে হাওয়া চলছে। আমি গাড়ি পার্ক করে বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করতে করতে বিকাশ এলো হাঁপাতে হাঁপাতে। সরি 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 চল ভাই, অনেকক্ষণ দাঁড়িয়েছিলি নাকি? আরে না না, চল। তারপর বিয়েবাড়ি কেমন হলো মামা? বিকাশকে জিজ্ঞেস করতে করতে আবার গাড়িতে উঠে বসলাম। আমি যাদের পছন্দ করি তাদের প্রায় সবাইকেই মামা বলি। এটা আমার একটা অদ্ভুত বদভ্যেস। গাড়ি যখন নিউ টাউন ফ্লাইওভারের মাঝামাঝি বিকাশ বলল, এত দূরে কেউ রিসেপশন করে? আমি পই পই করে বারণ করেছিলাম। আরে মানুষ একবার বিয়ে করবে, যেখানে ভালো লাগবে সেখানেই করবে। তুই আপত্তি করছিলি কেন? তোর বিয়ে বলে বিকাশের দিকে তাকালাম এক ঝলক গাড়ি চালাতে চালাতে। না রে ভাই, বাগান বাড়ি এমনি ভালো, বাট কেমন ভুতুরে, কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার আছে। মানে? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আকাশদার সাথে আমি গেছিলাম বুক করতে বাড়িটা, ভরা রোদে দিনের বেলায়, বাট তাও আমার কেমন একটা অস্বস্তি হচ্ছিল। মানে ভাইবটা কেমন একটা ক্রিপি জায়গাটা। যত বাজে কথা! ফাঁকা দেখেছিস বলে মনে হয়েছে। সাজিয়ে গুছিয়ে যখন ডিজে বাজবে, দ্য ভাইব উইল স্ল্যাপ ব্রো। আই ডোন্ট নো, আমি জানি তুই ওসব মানিস না। আমি মানি, আমি মূর্খ। থ্যাংক ইউ, আমি ডিবেটে নেই আজ। কথা বলতে বলতে রাস্তার দুধারে বেশ কয়েকটা বিয়ে বাড়ি চোখে পড়ল। ইদানিং উইন্টার ওয়েডিং একটা প্রপার ফেস্টিভ্যালে পরিণত হয়েছে বঙ্গ সমাজে। কত বিয়ে বাড়ি! সবাই কি আজই বিয়ে করে নিচ্ছে নাকি? আমি বললাম কথা ঘোরাতে। যা বলেছিস, কিন্তু সবার বিয়ে হয়ে গেলে আমাদের কি হবে ভাই? তোর কি হবে জানি না, আমি তো বিয়ে করবো না ঠিক করেই ফেলেছি। আই ডোন্ট কেয়ার। আমি হেসে বললাম। সে কি ভাই, তোর বিয়ে খাবো এটা আমার বাকেট লিস্ট এন্ট্রি। ডোন্ট ব্রেক মাই হার্ট। ভীষণ নাটকীয় ভঙ্গিতে বলল বিকাশ। কবে কোথায় খাবি বল? আই সেভ ইউর হার্ট ব্রো। আর তাই বলে সুইসাইড করব? আপত্তির সুরে বললাম আমি। মানে আকাশদা সুইসাইড করছে বলছিস? মুচকি হেসে জিজ্ঞেস করলো বিকাশ। ওয়েল, লাভ ইজ সুইসাইড ইন আ ওয়ে, বাট আকাশদার কি হবে এর উত্তর একমাত্র দিতে পারে সময় বা বিধাতা। দুটোর কোনোটাই আমি নই। রিসেপশন ভেন্যুতে পৌঁছতে 8টা বেজে গেল। নিউ টাউনের শেষ প্রান্তেই বাগানবাড়ি, তবে একদমই ভুতুড়ে নয়। বিশাল একটা গেট দিয়ে ঢুকে বাইরে একটা ছোট আউট হাউস আছে। ঠিক তার উল্টো দিকে একটা ছোট সিকিউরিটির ঘর। তারপর বিশাল একটা লন, যেটা রং বেরঙের কাপড় দিয়ে সাজানো। আলোয় ঝিকমিক করছে গোটা লন। তার পেছনে 3তলা একটা বাড়ি, যার ভেতরে অনুষ্ঠান হচ্ছে। বাড়ির দরজার বাইরে আকাশদা আর ওর হবু বউয়ের একটা বিশাল কাট আউট লাগানো হয়েছে। লন জুড়ে স্টার্টার সার্ভ করতে হুড়োহুড়ি করছে কেটারিং এর লোকজন। ধিক ধিক করে মিউজিকের বেস পায়ের তলায় অনুভব করা যাচ্ছে। খাবারের গন্ধে ম ম করছে চারিদিক। কতদিন বাদে একটা বিয়ে বাড়িতে আসা হলো মনে মনে ভাবছি ঢুকতে ঢুকতে। এমন সময় বিকাশ কোথায় হাওয়া হয়ে গেল।
একটু অকওয়ার্ড লাগলেও গিফট হাতে দোতলায় উঠে গিয়ে দেখা করলাম আকাশদার সাথে। আকাশদা প্রথমে কান মুলে দিল, তারপর জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। এত দেরি করলি কেন? জিজ্ঞেস করলো আকাশদা। বিকাশকে বলো, ও দেরি করেছে, বললাম আমি। তারপর আকাশদা ওর বউয়ের সাথে আলাপ করিয়ে দিতে গিফট হাত বদল হলো। তারপর দম্পতির সাথে ছবি সেশন। সব শেষ করে পোডিয়াম থেকে নেমে সোজা হাঁটা দিলাম স্টার্টার কাউন্টারের দিকে। তেমন কারুকে চিনি না, সঙ্গে খিদেও পেয়েছে অনেকক্ষণ হলো, তাই শুরু করলাম চিকেন রেশমি কাবাব দিয়ে। তারপর বেবিকর্ন, মাটন শামি কাবাব, 2 কাপ কফি খেতে খিদের জ্বালা মেটানো গেল। এদিকে বিকাশের কোনো পাত্তা নেই। স্টার্টার শেষ করে আমি হেঁটে রিসেপশনের বাইরে এলাম। অনেকক্ষণ সিগারেট খাইনি, আমার আর এক বদ অভ্যেস। কাল থেকে আর খাবো না মনকে এই বলে একটা সিগারেট ধরিয়ে ফেললাম। ঘন কুয়াশা পড়েছিল সেদিন। 30-40 গজ দূরে কি আছে পরিষ্কার দেখা যায় না। হলুদ হ্যালোজেনের রাস্তার আলোয় কেমন যেন মায়াবী দেখতে লাগছিল চেনা শহরটাকে। এলাকাটা ফাঁকা, আশেপাশে জনমানব বা কুকুর বেড়াল কোনো কিছু চিহ্ন নেই। দূরে নিউ টাউনের লম্বা লম্বা বাড়িগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে, আলোয় সেগুলোর হালকা রেখা দেখা যাচ্ছে। এখানে কারুকে মেরে ফেলে রেখে গেলে খবর পেতে কতদিন কেটে যাবে এই সব আবোল তাবোল ভাবতে ভাবতে পায়চারি করছি। এমন সময় হঠাৎ একটা বাচ্চা মেয়ে দেখলাম বসে আছে একটা বেঞ্চে। বাচ্চা মানে ওই 22 কি 25 হবে, বিয়ের সাজ সেজে একা এই জনমানবহীন রাস্তায় বসে। আমার একটু অবাক লাগলো, এত রাতে এরম একা বসে থাকা আদেও কি সেফ? তারপর ভাবলাম নিশ্চয়ই কেউ আছে আশেপাশে। বিয়ের মৌসুম, বাচ্চা মেয়ে হয়তো পালিয়ে বিয়ে করেছে। আমার মাথা খারাপ করে লাভ নেই, এই ভেবে আমি পাশ দিয়ে হেঁটে চললাম। পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটার মুখ দেখতে পেলাম না, সেটা ঘোমটা দিয়ে ঢাকা। হাতে একটা হ্যান্ডব্যাগ, কিন্তু ছেলেদের, পুরনো আমলের, যেমন বাবা কাকারা ব্যবহার করতেন। আশেপাশে আর কারোকে দেখলাম না। খানিকটা এগিয়ে গিয়ে একবার মনে হলো বাচ্চা মেয়ে কোনো বিপদে পড়েনি তো, কোনো হেল্প চাই কিনা একবার জিজ্ঞেস করা উচিত। অ্যাটলিস্ট যদি বাড়ি বা অন্য কোথাও যেতে চায় একটু উবার ডেকে দেবো না হয়। এই ভেবে আবার পিছনে এলাম, কিন্তু মেয়েটা আর নেই। অদ্ভুত ব্যাপার, বেঞ্চটাও নেই যার উপরে মেয়েটা বসেছিল। আরও অদ্ভুত ব্যাপার, আমি ঠিক হিসেব মেলাতে পারলাম না মনে মনে। সিগারেট শেষ করে আমি আবার রিসেপশন ভেন্যুতেই ফিরে গেলাম। খেতে খেতে রাত 11টা পার হয়ে গেল। একা একাই খেতে হলো, কারণ বিকাশ সুরা পান করে বউয়ের সোফায় নিদ্রামগ্ন হয়েছে এই আধ ঘন্টা হলো। 3 বার বমি করেছে ঘুমিয়ে পড়ার আগে। শোয়ার আগে একগাল হেসে আমায় বলল, আমায় 1 ঘন্টা দে, আই উইল বি ফাইন। আরে এটাই তো বয়স মামা, আকাশ দেখি বারবার বিয়ে করবে, এরপর তোর বিয়ে। আহা, প্রলাপ বকতে বকতে ঘুমিয়ে পড়েছে ছেলেটা। লম্বা লম্বা নাক ডাকছে আর মাঝে মাঝে বিড়বিড় করছে। 1 ঘন্টায় ঠিক হবে বলে মনে হয় না। খাওয়া শেষ করে বেল্ট আলগা করলাম, একটু বেশি খাওয়া হয়ে গেছে। কিন্তু মাটন ইয়াখনি পোলাওটা হয়েছিল সেরম, সঙ্গে শেষ পাতে চিজ কেক, তাই আর লোভ সামলানো যায়নি। খেয়ে দিয়ে হাত ধুয়ে ফেরার পথে আকাশদা ধরে বলল, শোন, বিকাশের যা অবস্থা, এইভাবে ওকে এখন বাড়ি নিয়ে যাস না, বাস খাবে ছেলেটা। আজ রাতটা থেকে যা, ভোর হলেই বেরিয়ে যাস। কিন্তু আকাশদা কাল সকালে আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। আমি দেখছি, দাঁড়াও, লেট মি হ্যান্ডেল ইট, বললাম আমি। না, জেদ করিস না, ইটস নট সেফ। আমি তোদের থাকার ব্যবস্থা করছি, দাঁড়া। এই বলে আকাশদা চলে গেল। হয়তো মনে মনে ভেবেছে আমিও ড্রিঙ্ক করেছি, তাই যেতে বারণ করছে। কি আর বলি, এমনিতেই বিয়েতে আসতে পারিনি বলে হয়তো রেগে আছে আমার ওপর, তাই আর কথা বাড়ালাম না। বিকাশের ওপর ভীষণ রাগ হলো, কিন্তু এখন আর কিছু করার নেই। রাত 12টা হবে, আকাশদা বেরিয়ে গেল এক পিস্তুত ভাইকে আমাদের দায়িত্ব দিয়ে। রোহন, ওকে আমি ছোট থেকে চিনি। লন এখন ফাঁকা, লোকজন চলে গিয়েছে, মিউজিক থেমে গিয়েছে।
ঠিক ভয় না করলেও অ্যাম্বিয়েন্সটা অদ্ভুত মায়াবী মনে হচ্ছিল বাইরে একটা চেয়ারে বসে বসে। আরও 1 ঘন্টা পরে বিকাশকে আমি আর রোহন ধরে ধরে বাইরের আউট হাউসে এনে শুইয়ে দিলাম। আর কোনো ঘর খালি নেই আশিস দা, এই ঘরটাও বন্ধ থাকে, অনেক কষ্ট করে ম্যানেজ করি চাবিটা, একটা রাত একটু অ্যাডজাস্ট করে নাও বলল রোহান। আরে না না, কোনো অ্যাডজাস্ট করার কিছু নেই, 1 ঘন্টার ব্যাপার। থ্যাংক ইউ রোহান, উত্তরে বললাম আমি। আচ্ছা, মনে করে কালকে বেরোনোর সময় চাবিটা দারোয়ানকে দিয়ে দেবে। এই বলে চলে গেল রোহান। আমি দরজা বন্ধ করে এসে বিকাশের পাশে বসলাম। বিকাশ তারস্বরে নাক ডেকে ঘুমোচ্ছে। ঘর 1 তলা, প্রায় 300 স্কোয়ার ফিট হবে, ছিমছাম। একটা বড় খাট আর একটা কাঠের আলমারি আছে। খাটের এক পাশে 2টো প্লাস্টিকের চেয়ার আর উল্টো দিকে একটা বড় জানলা। খাটের ঠিক ওপরে একটা পুরনো দিনের ফ্যান হালকা করে চলছে বিকাশের আবদারে। মাঝে মাঝে সেটা থেকে আওয়াজ হচ্ছে। পরিপাটি হলেও ঘরটায় ধুলোর প্রলেপ চারিদিকে। অনেকদিন পরে এই ঘর খোলা হয়েছে, সেটা জমা ধুলো দেখলেই আন্দাজ করা যায়। আমি উঠে জানলা খুলে একটা সিগারেট ধরালাম। জানলা দিয়ে দেখার বলতে এদিকে ফাঁকা লন আর একধারে ঝোপঝাড়। সিগারেট শেষ করে ছোট বাল্ব যেটা জ্বলছিল সেটা নিভিয়ে শুয়ে পড়লাম বিকাশের পাশে। এরম নাক ডাকার আওয়াজে ঘুম হবে কিনা কে জানে, কিন্তু টায়ার্ড লাগছিল, তাই রেস্ট নিতেই শুয়ে চোখটা বুজে ফেললাম। হঠাৎ বিকাশ ডেকে আমায় তুলে দিল ঘুম থেকে। আমি কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। উঠে দেখলাম বিকাশের হাতটা কাঁপছে। কি হয়েছে মামা, কি রে? আমি জিজ্ঞেস করলাম উঠে বসে। লাইটটা জ্বাল, গলা কাঁপিয়ে বলল বিকাশ। আরে কি হয়েছে বল না, আমি আবার জিজ্ঞেস করলাম। বিকাশ উত্তর না দিয়েই নিজে উঠে বাল্বটা জ্বেলে দিল। তারপর খানিকক্ষণ এদিক ওদিক দেখে আমার কাছে এসে দাঁড়িয়ে বলল, পরিষ্কার মনে হলো আমার মুখে কি একটা ঠান্ডা স্পর্শ এসে লাগছে। আমি প্রথমে ভাবলাম তুই ইয়ার্কি করছিস, উঠে দেখলাম তুই তো ঘুমোচ্ছিস। আমি আবার শুলাম, ভুল ভেবেছি ভেবে, কিন্তু বিশ্বাস কর ভাই, আবার হলো। পরিষ্কার একটা ঠান্ডা স্পর্শ এসে লাগলো মুখে। হ্যাঁ কি যাতা বলছিস? আমিও তো তোর পাশেই শুয়ে আছি, এই জন্য বলি ভরপেট সুরাপান করিস না। যাই হোক, উঠে যখন পড়েছি চল বেরিয়ে যাই, বললাম আমি। হ্যাঁ হ্যাঁ ভাই, চল বেরিয়ে পড়ি। বলে বিকাশ উঠে দাঁড়িয়ে পড়ল। আমি উঠতে যাচ্ছিলাম, তখন মনে পড়ল ভোরবেলা দারোয়ান এলে চাবি দিতে হবে, রোহন বলে গেছে। এই মাঝরাতে রোহনকেও ফোন করে বিরক্ত করা ঠিক হবে না, তাই সকাল অবধি অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বিকাশকে ব্যাপারটা বুঝিয়ে বলে শুয়ে পড়তে বললাম। আমিও শুলাম ওর পাশে। খানিকক্ষণ পরে যেটা হলো তাতে আমারও হাড় হিম হয়ে গেল। আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার থুতনির কাছে কি যেন একটা ঠান্ডা স্পর্শ এসে লাগছে। দম বন্ধ করে শুয়ে রইলাম যাচাই করতে, ভুল হচ্ছে না তো, এও সম্ভব কি করে? কিন্তু না, ব্যাপারটা আবার ঘটল। বিকাশ আমার পাশে উঠে বসে পড়েছে। আমার মুখ দিয়ে কথা বেরোনো বন্ধ হয়ে গেছে। এরপর সেদিন আমার আর ঘুম হলো না। বিকাশের ঘুম আর নেশা দুটোই উধাও। একবার মনে হলো সাপ হতে পারে, কিন্তু শীতকালে। তাও আমি আর বিকাশ উঠে টর্চ মেরে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও কিচ্ছু নেই। হালকা বাল্বের আলোয় সারা রাত আমি আর বিকাশ চেয়ারে বসে গল্প করে কাটিয়ে দিলাম। কথায় কথায় ওকে বললাম ওই অদ্ভুত মেয়েটার কথাও, যাকে আমি দেখেছিলাম বাগান বাড়ির বাইরে। সে যে মানুষ নয় ভূত, বিকাশ এমনটা ধরে নিলেও আমার মন মানতে চাইল না। অবশেষে ভোরের আলো ফুটল। ঘরে আর কোনো উপদ্রব হয়নি। জানলা খুলে সিগারেট খেতে গিয়ে দেখলাম এক বুড়ো দারোয়ান এসে ঘরে বসেছে উল্টো দিকে। সিগারেট শেষ করে চাবি দিয়ে তালা বন্ধ করে দারোয়ানের কাছে দিতে এগিয়ে গেলাম আমি আর বিকাশ। কপাল ভালো যে এত তাড়াতাড়ি এসছেন প্রৌঢ় ভদ্রলোক।
বিকাশকে বাড়ি নামিয়ে আমার মিটিংয়ে পৌঁছতে অন্তত দেরি হবে না, এই ভেবে মনের সব গ্লানি মিটে গেল। চাবি হাতে পেয়ে 70 বছরের ভদ্রলোক অবাক হলেন। এমন একটা ভাব করলেন যেন আকাশ থেকে পড়েছেন। আপনারা রাতে ওই ঘরে ছিলেন? আমি ঘাড় ঘুরিয়ে হ্যাঁ বললাম। সে কি কথা? কে চাবি দিল আপনাদের? জিজ্ঞেস করলো দারোয়ান। আপনি চাবিটা রাখুন প্লিজ, বলে আমি কথা না বাড়িয়ে বেরিয়ে আসতে যাচ্ছি, এমন সময় দুম করে বিকাশ জিজ্ঞেস করলো, কেন, কি চাপ আছে ঘরে? দারোয়ানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঠান্ডা গলায় বললেন, ও ঘরে বুলবুলি থাকে, তাই ওই ঘর খোলা হয় না আজ 8 বছর হলো। বুলবুলি? বুলবুলিকে? আমি জিজ্ঞেস করলাম এবার। দারোয়ান খানিক চুপ থেকে মাথা নামিয়ে বলতে শুরু করলো, বুলবুলি আমার মেয়ে, লক্ষ্মী মেয়ে ছিল জানেন, কিন্তু তারপর প্রেম ভালোবাসা করে বসলো। কম বয়সে যা হয় আমরা টের পাইনি। একটা ছুটির দিন বাড়ি ফিরে শুনলাম বুলবুলি বাড়ি ফেরেনি। আমার হ্যান্ডব্যাগটাও নেই। খোঁজ মেয়ে কোথায় গেল। হ্যান্ডব্যাগে কিছু টাকা আর ওই আউট হাউসের চাবি ছিল। ব্যাগটা বোধহয় ওর টাকার জন্যই নিয়েছিল, কিন্তু ভাগ্যের নিয়তি যে টাকা নয়, ওর কাজে চাবিটা লাগে। যার সাথে পালিয়ে বিয়ে করার কথা সে বিয়ের দিন আসেনি, তার আগে থেকেই বাচ্চা কাচ্চা ছিল। ছোট মেয়েটা আমার লজ্জায় ঘেন্নায় বাড়ি ফেরেনি, তাই 2 দিন বাদে আউট হাউসে ওর দেহ পাওয়া গেল। ফ্যান থেকে ঝুলছে লাল বিয়ের সাজে। টুকটুকে মেয়েটা আমার। কথাগুলো শুনতে শুনতে আমার গায়ের লোম খাড়া হয়ে আসছে। কি মর্মান্তিক ঘটনা বা দুর্ঘটনা! তার মানে মারা গেছে তো? আপনি যে বললেন ও ঘরে থাকে। ভয় পেয়ে জিজ্ঞেস করলো বিকাশ। এরপর ভদ্রলোক যা বললেন তা আমি বা বিকাশ দুজনেই এ জীবনে ভুলতে পারবো না। মরে গেছে, কিন্তু ছেড়ে যায়নি। আজও ও ঘরে কেউ রাতে শুলে বুলবুলি ঝুলন্ত দেহর ঠান্ডা নিথর পায়ের স্পর্শ ও যে আছে তার জানান দিয়ে যায়।